আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমন্ত্রিত অতিথি হিসাবে আমার সঙ্গে আছেন আপনাদের খুবই পরিচিত মুখ, সাংবাদিক মঞ্জুর আলম পান্না। জনাব মঞ্জুর আলম পান্না, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি। জনাব পান্না, আমি একজন আমাদের জাতীয় সংসদের একজন সদস্য, ঝালকাঠি ১ আসনে বিএনপি দলীয় সদস্য রফিকুল ইসলাম জামাল, উনি গতকালকে সংসদে একটা কথা বলেছেন। আমি সেই কথাটা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। উনি বলেছেন, আমি যদি ওনার কথা হুবহু আপনাকে পড়ে শোনাই, উনি বলেছেন যে একটা দলের নাম উল্লেখ করেন নাই, কিন্তু বলেছেন যে এই দলটি ১৯৭১ সালে এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল। আমি মহান সংসদে দাবি করব, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক। এখানে দুটো কথা। ১ নম্বর কথা হলো যে উনি ৭১-এর বিরোধিতা করার কারণে জামাতের রাজনীতি নিষিদ্ধ চাচ্ছেন, এটা ওনার একটা বক্তব্য। কিন্তু এই রাজনীতিটাকে উনি মিলিয়ে ফেলছেন যে এই জুলাই আন্দোলনে, গত জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল ২০২৪-এ, সেই আন্দোলনে আওয়ামী লীগের সরকার ছিল এবং আওয়ামী লীগ সরকারের যে ভূমিকা ছিল, সেই ভূমিকার কারণে তাকে ওনারা ফ্যাসিস্ট হিসেবে ডাকছেন, এবং তাদেরকে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যে স্থগিত রেখেছে একটা সাময়িক সময়ের জন্য, তাদেরকে উনি আসলে স্থগিত না বলে নিষিদ্ধই বলছেন, এবং ওটার মতো ওইটাকেও নিষিদ্ধ করা হবে। এই যে নিষিদ্ধের রাজনীতি, নিষিদ্ধ করার রাজনীতিকে নিষিদ্ধ করার রাজনীতি, আপনি কিভাবে দেখছেন? এটা তো আমরা সবাই জানি যে এই যে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা, এটি কখনোই কারোর জন্য মঙ্গল বয়ে নিয়ে আসেনি, দেশের জন্য তো নয়। এবং এই দলগুলো যারা এগুলোকে ইউজ করছে, তারা তো একটা সময় নিজেরাই ট্রাপে পড়ে, অথবা তাদেরকে সে মূল্যটা দিতে হয়। সেই বিষয়টি তো আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেছি। হ্যাঁ, জামাতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা একটি দাবি অনেক দিনের, কিন্তু সেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে। যখন আওয়ামী লীগ তার সরকারের পতনের ঠিক ২ দিন বা ৩ দিন আগে, ২রা আগস্ট বা ৩রা আগস্ট ২০২৪-এ জামাতকে নিষিদ্ধ করা হলো, তখন আমরাও এটি সমালোচনা করেছিলাম যে এইভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। নিষিদ্ধ করতে হলে অবশ্যই আইনের মাধ্যমে করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করুক। আর এই যে বিএনপির এমপি যে কথাটা বললেন, এগুলো স্রেফ রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক বক্তব্য এই কারণে যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিচ্ছে, আওয়ামী লীগকে নানান ধরনের দোষে দোষারোপ করে সেটিকে রাজনীতি থেকে বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। এগুলো স্রেফ রাজনীতির জন্য। জামাতকে নিষিদ্ধ করা কথা বলছে, ৭১-এ তাদের ভূমিকার কথা উল্লেখ করা হচ্ছে, নির্বাচন আগেও করা হয়েছে, এখনো করা হয়েছে। তাদের সাথে যে প্রেম, আমি আর মামুরা নির্বাচন, আমি ডামি নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে এই নির্বাচন হয়েছে। আপনি দেখুন সংসদে কি নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন চুক্তিতে তারা এক, এনসিপি, জামাত, বিএনপি তারা এক, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলার ক্ষেত্রে এক, নির্বাচনে তারা নিজেরা নিজেরা নির্বাচন করবে তারা এক, হামের বিষয় সংসদে কোনো আলোচনা হবে না সে বিষয় তারা এক, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো বিচার হবে না, কোনো শাস্তি প্রদান করা যাবে না তার উপদেষ্টা পরিষদের কোনো সদস্যকে, এই বিষয়ে তারা এক। শুধুমাত্র আবার আবার আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রেও তারা এক। শুধুমাত্র তাদের ইন্টারনাল যে স্বার্থ সুবিধার সংশ্লিষ্ট বিষয় রয়েছে, সেখানেও তারা এক। এক নয়, কখন তারা রাজনীতিতে তারা যে সব শো অফ করছে, আমাদেরকে বোকা মনে করে সংসদকে একটু প্রাণবন্ত করতে চাইছে, বিরোধিতা খাতিরে বিরোধিতা করতে চাইছে, সেই জায়গায় তারা একটু মাঝে মাঝে একটু জ্বলে ওঠে, মানে ঝলসে ওঠে। এর বাইরে আমার মনে হয় না তাদের মধ্যে আর কোনো বিরোধিতা আছে। এগুলো একটু দেখাতে হয় যে আমরা রাজনীতি করছি। নইলে কেন আপনি বলুন যে ডক্টর ইউনূস প্রসঙ্গে তারা একটা কোনো কথা বললো না, এবং আরো অনেক বিষয় তো আছে যেগুলো আমি বললাম। সো এগুলো স্রেফ রাজনীতি করার জন্য একটু দেখানো হচ্ছে। আবার এই যে মনে করুন আওয়ামী লীগের একটি কর্মসূচি দেওয়া হয়েছিল তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, সেটি ক্ষেত্রে আবার তারা এক, করতে দেওয়া যাবে না, ওটা নিষিদ্ধ। ওটা নিষিদ্ধ, তাই আসলে আমরা সবাই মিলে একসাথে এগুলোকে প্রতিরোধ করি। তাদের এখন অভিন্ন শত্রু হচ্ছে বেসিক্যালি আওয়ামী লীগ। এর বাইরে তাদের মধ্যে আহ মানে মিলের একতার অনেক জায়গা আছে।
বিরোধিতার জায়গা খুবই কম, এইগুলো স্রেফ রাজনীতি করার জন্য করছে, আর কিছু না। আচ্ছা, এই যে আপনি বললেন যে তারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিচ্ছে, এই কথাটা আপনি বললেন এইমাত্র। তো আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিচ্ছে, বলছেন। আপনি কি এই গত 24-এর পরে আওয়ামী লীগের যে ভূমিকা, 24-এর আন্দোলন দমনের ক্ষেত্রে আওয়ামী লীগের যে ভূমিকা ছিল, অথবা এর আগের 5 বছরে আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করেছে, আওয়ামী লীগ সরকারের সে আচরণকে আপনি কি ফ্যাসিস্ট মনে করেন না? আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠেছিল, আওয়ামী লীগ কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল, আওয়ামী লীগ এক নয় এক তন্ত্র প্রতিষ্ঠা করেছিল, সব সত্য কথা। আওয়ামী লীগ ফ্যাসিস্ট না। যদি আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে থাকে, যদি হয়ে থাকে, তার চেয়ে বড় ফ্যাসিস্ট ছিলেন ডক্টর ইউনূস। এটি চরম বাস্তবতা। আমি দুই দুই চার মিলিয়ে দিতে পারবো কোথায় কোথায় আওয়ামী লীগ কি করেছে আর ডক্টর ইউনূস কি করেছেন, বা তার জঙ্গি শাসনের সময় কি হয়েছে। এবং ডক্টর ইউনূসের সেই কার্যক্রমের ধারাবাহিকতা এখন বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে ফ্যাসিস্ট আপনি কাকে বলবেন? আওয়ামী লীগ যদি রাজনৈতিক ভাবে বলেন, জামাত এবং বিএনপির কণ্ঠ রোধ করতে চেয়েছিল, তাদেরকে অবদমিত করে রেখেছিল 15 বছর। কোথাও কোনো রাজনৈতিক কর্মসূচি করতে গেলে সেখানে বাধা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তার নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে সেগুলো গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, জনসভা পণ্ড করার চেষ্টা করা হয়েছে, সব ঠিক আছে। আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করেনি। একটা পর্যায়ে তুমুল চরমতম পর্যায়ে এসে যখন দেশের চরম একটা অস্থিতিশীল পরিবেশ এবং বোঝা যাচ্ছিল যে এই আন্দোলনের পেছনে যে জামাত রয়েছে, তখন জামাতকে নিষিদ্ধ করলো। তারপরেও আমরা সেটাকে সমর্থন করিনি। তাহলে আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলবেন না? অন্য সবাই কি করলো? আওয়ামী লীগকে তো একেবারে নির্বাচন থেকে নিষিদ্ধ করে বাইরে রাখা হলো। আওয়ামী লীগের সময় যে তিনটি নির্বাচন হয়েছে সেগুলো কৌশলে, তার মধ্যে দুটি নির্বাচন 2018 নির্বাচন বাদে বাকি দুটো নির্বাচনে বিএনপিকে কৌশলে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা করেছিল তারা। এটা পলিটিক্যাল গেম হতে পারে, আমি তারপরে এটা সাপোর্ট করি না, কিন্তু নিষিদ্ধ তো করেনি। তা আপনি 4-5 কোটি বা 6 কোটি মানুষের যে সমর্থিত দল, সেই দলকে আপনি নিষিদ্ধ করে রেখেছেন বছর পর বছর। ফ্যাসিস্ট কারা? আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে, দুর্নীতি করেছে, লুটতরাজ করেছে, ছাত্রলীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেগুলো আমরা দেখেছি। এর বাইরে 1.5 বছর ইউনূস সরকারের সময় কি হয়েছে? মততন্ত্র কায়েম করা হয়েছে, মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে, আপনাকে হুমকি দেওয়া হয়েছে, আমাদেরকে জেলে নেওয়া হয়েছে, যার তার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। মত প্রকাশের কোন মানে ন্যূনতম সুযোগ ছিল না। সুযোগটা আমরা যে কজন মানুষ কথা বলেছি, আমরা রিস্ক নিয়ে কথা বলেছি, সুযোগ কিন্তু দেওয়া হয়নি। ইভেন আপনি সাংবাদিকদের চাকরি করার ক্ষেত্রে বলেন, সেই জায়গাটা দেখুন। আপনি মুক্তিযুদ্ধের ইস্যুতে কি না হয়েছে, এবং এখন সেটা চলছে। আপনি কারণ এই কথাগুলো আমাদেরকে না নন রেলিভেন্ট হলেও, মানে ইরেলিভেন্ট হলেও বা আলোচনার সাথে সম্পৃক্ত না হলে, এই কথাগুলো আমাদেরকে অবশ্যই সব দিকে আনতে হবে। যেমন আপনার এই আলোচনায় আমি অপ্রাসঙ্গিক ভাবে নিয়ে আসছি, কিন্তু আমাকে আনতে হচ্ছে অস্তিত্ব রক্ষার কারণে। দেখুন, মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে ডক্টর ইউনূসের সময় কি কি হয়েছে আমরা সবাই জানি। আজকে আহমদ আজম খান এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। মুক্তিযুদ্ধের যে অসংখ্য স্মৃতিচিহ্ন ধ্বংস করে ফেলা হলো, মুক্তিযুদ্ধের ইতিহাস একেবারে 380 ডিগ্রিতে, 380 মানে 180 ডিগ্রিতে ইউটার্ন করে ফেলা হলো। এই সরকার কি করেছে? এই সরকারের প্রতিষ্ঠাতা একজন সেক্টর কমান্ডার, একজন জেট ফোর্সের অধিনায়ক। সেই সরকারের সময় কি করা হচ্ছে আপনি বলুন তো? আমি এটি অপ্রাসঙ্গিক ভাবে নিয়ে আসলাম যে এগুলো আমাদেরকে সবসময় মেনশন করতে হবে। আপনি মার্কিন চুক্তির ক্ষেত্রে কি করা হচ্ছে? হ্যাঁ, তারেক রহমান সাহেবকে ধন্যবাদ যে মার্কিন চুক্তিতে যে বাধ্যবাধকতা আছে চীনের সাথে দূরত্বগুলো সৃষ্টি করার কথা বলা হচ্ছে। সেই রাশিয়াতে ডক্টর খলিল সফরে গিয়েছেন, আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী গেছেন। ওকে, যদি ব্যালেন্স করতে পারেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নানান ধরনের বাধ্যবাধকতার বাইরে এই কাজগুলো করছেন, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। কিন্তু এগুলো যদি মানে কার্যকর কিছু কিছু নাই হয়, সেই মার্কিন চুক্তি নিয়ে তো একটা কোনো কথা হলো না। কেন এই সরকার সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে? আপনি ফ্যাসিস্ট প্রসঙ্গে বলছেন, সেই জায়গায় আসি। অর্থাৎ ফ্যাসিস্ট যদি আওয়ামী লীগ হয়, সবচেয়ে বড় ফ্যাসিস্ট ডক্টর ইউনূস, এবং তার ধারাবাহিকতা এখনো চলছে। তারা তো অনেক কথা বলবে, আপনাকে তো দুয়ে দুয়ে চার মিলাতে হবে, অঙ্কের হিসাবটি মিলাতে হবে, কে কত কি করেছে। তো অতএব আমি মনে না যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল। আওয়ামী লীগ কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল, এক নায়কতান্ত্রিক সমাজ, মানে রাষ্ট্র কাঠামো
মানে ওই অবস্থায় চেয়েছিল, এই আর কি। আমি এখন শেষ যে প্রসঙ্গটা বলতে যাচ্ছি সেটা হলো, কালকে দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যে বললেন যে আওয়ামী লীগ বলতে কোনো দল দেশে নাই। তো যে দলটা নাই সে দলের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, এবং এই নাই দলের প্রতিষ্ঠা বার্ষিকীকে মোকাবিলা করার জন্য আজকে দেখলাম যে দেশে এই এই যে 6টা জেলার সেনাবাহিনী নামানোর মাধ্যমে আসলে জনগণের কাছে কি মেসেজটা দেওয়া হলো, এবং এটা কি আসলে কার লাভ এভাবে? লাভ আওয়ামী লীগের, আমি স্পষ্টভাবে বলছি, ক্ষতি সরকারের। এবং জনগণের কথা বলছেন, শুধু জনগণ না, আন্তর্জাতিকভাবে কি মেসেজ পৌঁছে দেওয়া হলে এখন আমাদেরকে সেটি বিবেচনা করতে হবে। প্রথম কথা হচ্ছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন যে দল আহ মানে নিষিদ্ধ, মানে কি কথাটাই বলেছেন যে অস্তিত্ব নেই, দলটির অস্তিত্ব নেই, আওয়ামী লীগ অস্তিত্ব নেই, তাই তো? আচ্ছা, আওয়ামী লীগ অস্তিত্ব নেই বেশ বড় গলায় বলছে, বেশ উচ্চ স্বরে বলছে। এই বিএনপি তো বলেছে ডক্টর ইউনূস সরকারের সময়, যখন আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে দাবি ওঠে, এই সাবেক ছাত্র সমন্বয়কের পক্ষ থেকে বা ইনকলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তখন বিএনপি বলেছিল না যে কোনো রাজনৈতিক দল নির্বাহী আদেশে নিষিদ্ধ হোক, আমরা সেটা চাই না। বলেছিল, খুব গণতান্ত্রিক গণতন্ত্র মানার পরিচয় দিয়েছিল, আমরা সবাই বাহ বাহ করেছিলাম। পরবর্তীতে কি হলো? যখন মব ক্রিয়েট করার মাধ্যমে, বঙ্গভবন ঘেরাও এর মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধর বিষয়টি তারা আদায় করলো ডক্টর ইউনূসের মাধ্যমে, বা ডক্টর ইউনূসের একটা নাটক ছিল, তারাও এটি করতে চেয়েছিল। এবং তারা আমার মনে হয় কোনো জায়গাতেই ফার্ম কোনো ডিসিশনে থাকতে পারে না, স্থির কোনো সিদ্ধান্তে থাকতে পারে না। এখন বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর বিষয়টা একটু আসি। এটি খুবই সেন্সিটিভ একটি বিষয়। দেখুন, গত 2 বছর ধরে মাঠ পর্যায়ে সেনাবাহিনী কাজ করছিল। আমরা শুরু থেকে বলে আসছিলাম, একটা সার্টেন পিরিয়ডের জন্য সেনাবাহিনী মাঠে থাকতেই পারে, কিন্তু এই বছরের পর বছর এইভাবে নয়। একটা পর্যায়ে প্রায় 2 বছরের মাথায় এসে সেনাপ্রধান এবং সরকারের পক্ষ থেকে বলা হলো যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে, এবং পর্যায়ক্রমে সবাইকে ফিরিয়ে নেওয়া হবে। সেই মুহূর্তে আওয়ামী লীগের মতো একটি দল, যে দলের অস্তিত্ব নয়, আপনি যেভাবে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছেন, আমি আপনার সঙ্গে একমত, যে সেই দলের অস্তিত্ব ঠেকানোর জন্য সেনাবাহিনী। তার মানে এর মাধ্যমে সরকার কি প্রমাণ করলো? আওয়ামী লীগ কি কর্মসূচি ঘোষণা করেছে? তারা কোনো বড় রাজনৈতিক সমাবেশের ঘোষণা দিয়েছে? তারা সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে? বড় কোনো মিছিলের ডাক দিয়েছে? কি হতো আমরা সবাই জানি, দু একটা ঝটিকা মিছিল, বা আমরা ধরে নিলাম 10টা 20টা ঝটিকা মিছিল, আমরা ধরে নিলাম যে এতদিন পর্যন্ত যে 50 100 200 মানুষের মিছিল হয়েছে, হয়তো 2000 4000 মিছিলে মানুষের মিছিল হতে পারতো। এগুলো র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে প্রতিহত করা যেত না? যদি কিনা তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতো, বা আইনের দৃষ্টিতে বুঝলাম যে তারা তাদের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ, তারা নামতে পারে না। সেনাবাহিনী, এটা কোন ধরনের কথা? আজকে সেনাবাহিনীকে 2 বছর যেভাবে বিতর্কিত করা হয়েছে, সেনাবাহিনী তো অবশ্যই বিতর্কিত হয়েছে। সেনাবাহিনী নামানোর সময় যেটা বলছে, আমরা তো বলেছিলাম যে এটি ঠিক হচ্ছে না। তার কারণ দেশের বিভিন্ন অলি গলি, বিভিন্ন আস্তানা, এগুলো পুলিশ টেনে, এগুলো পুলিশের কাজ। পুলিশের মনোবল রক্ষা করা গেল না, পুলিশ হত্যার দায় মুক্তি দেওয়া হলো, পুলিশ হত্যার বিচার করা হলো না, এবং পুলিশকে আবার সেই লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে, এতদিন যা করা হয়েছে। অতএব পুলিশ তো উভয় সংকটে। আপনি পুলিশকে নিজে বা তার জায়গায় দাঁড় না করিয়ে আপনি সেনাবাহিনীকে যত তত্ত্ব ব্যবহার করছেন। আচ্ছা, সেনাবাহিনীকে আপনি 6 জেলায় নামালেন এই সামান্য একটা কর্মসূচিকে কেন্দ্র করে। আর যদি আওয়ামী লীগ সাড়ম্বরে ঘোষণা দেয় যে আমরা ফিরছি, তখন কি হবে? আপনি তো সেনাবাহিনী দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাকে জাতিসংঘ থেকে ন্যাটোর সদস্যদেরকে আহ্বান জানাতে হবে এদেশে। মানে আমরা কি তখন গৃহযুদ্ধের দিকে যাচ্ছি? এটা কোন ধরনের মনস্তাত্ত্বিক পরিচয় যে একটা নিষিদ্ধ দলের, আমি নিষিদ্ধ না, আমরা ধরলাম প্রসিদ্ধ দল, উন্মুক্ত দল, সেই দলের রাজনৈতিক কর্মসূচি মানে প্রতিহত করার জন্য সেনাবাহিনী আনতে হবে? আর আমরা আজকে স্পষ্ট ভাষা বলতে চাই, এই সেনাবাহিনী নিজেদেরকে অনেক বিতর্কিত করেছে। আর নয়, হ্যাঁ, সেনাবাহিনী রক্তপাত তো ঠেকিয়েছে, এই দেশে গৃহযুদ্ধ ঘটতে যেত, সেনাবাহিনী ঠেকিয়েছে, সব ঠিক আছে, কিন্তু সেনাবাহিনীর যে গার্ডস টুকু, আত্মমর্যাদাটুকু, আমার এর বাইরে আর কিছু বলার নেই, যে সেনাবাহিনীর যতটুকু বাকি ছিল সেটুকু নষ্ট করে দিচ্ছে। জি, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর এবং পান্না। প্রিয় দর্শক, এই সেনাবাহিনী মাঠে নামা নিয়ে আমাদের একজন সিনিয়র সাংবাদিক, সবাই তাকে চিনেন, মাহবুব কামাল, উনি একটা পোস্ট আজকে ফেসবুকে দিয়েছেন, সেটা বলেই আমি আজকে আলোচনাটা
শেষ করছি। তিনি লিখেছেন, আজকেই আমি একটু আগে দেখলাম, তিনি লিখেছেন যে নির্বাচিত সরকার যখন সেনাবাহিনীকে মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সতীত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়ে। প্রিয় দর্শক, আমরাও কিন্তু আমাদের গণতন্ত্র নিয়ে, গণতন্ত্রের যে মৌলিকত্ব, গণতন্ত্রের যে প্রকৃত বৈশিষ্ট্য, তাকে নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েছি। আপনারা সবাই ভালো থাকবেন। তাহলে পর্যন্ত আল্লাহ হাফেজ।